আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেয় হচ্ছে কাজ। আমার ইউটিউব চ্যানেল ভৌতিক গল্প উপহার দেয় বিদায় কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না। আর আমার এই ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা কখনো খুঁজে পাবো না। তাই এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে বাংলা ভাষাভাষী আমার গল্প শুনছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে গল্প শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে বেল আইকনটা বাজিয়ে দাও, আমার গল্পের নোটিফিকেশনটা খুব দ্রুত পেয়ে যেতে পারো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলপনা দেবনাথের কলমে লেখা ভূতের গল্প ভূত মহাজন। গল্প পাঠে আমি বাদুল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে শাহরিয়ার রায়হান সীমান্ত, পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তবু মধুর মনে হয় এই তো সেদিনের ঘটনা। কেমন যে শিহরণ লাগে সে কথা ভাবলে। আজও সে প্রশ্নটা তাড়িয়ে নিয়ে বেড়ায় তাকে। তা হলো এমন এক অদ্ভুত ঘটনা ঘটে কি করে রহস্যর কুয়াশা কাটতে চায় না, উত্তর অধরাই থেকে যায় তার কাছে। খুব ছোটবেলায় মধুর মা মারা গিয়েছে। মাকেতে স্পষ্ট মনে পড়ে না, তবে মধুর সবার কাছে শুনেছে তার মা খুব ভালো মানুষ ছিলেন। মধুর বাবা দ্বিতীয়বার বিয়ে করলে নতুন মা বধূকে মোটেই পছন্দ করতেন না। এমনি দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দিত না। মধু অন্যের পুরনো বই নিয়ে এসে পড়াশোনা করত। যদি কখনো বাবাকে মধু জামা বা বই কিনে দেওয়ার কথা বলতেন, সেই দিন নির্ঘাত খাবার জুটত না তার। দিনের পর দিন এই তাচ্ছিল্য সহ্য করতে পারছিল না মধু। রাতের অন্ধকারে প্রায় সে তার মায়ের জন্য লুকিয়ে চোখের জল ফেলত। শীতকালে বিকেল হতে না হতে সবার দরজা জানালা বন্ধ হয়ে যায়। সন্ধ্যার অন্ধকারে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল মধু। সেই রাতে বজ্রপাত তার মাসির বাড়িতে রাতটা কাটিয়ে পরের দিন বেরিয়ে পড়ল ওখান থেকে। মাসি মধুর বাড়ির কথা কিছুই জানতো না। মাসিকে মধু বলেছিল, তোমাদের অনেক দিন দেখিনি, খুব দেখতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একবার দেখে যাই। মনের দুঃখ আর খোপার চাপ কোনো আত্মীয়র বাড়িতে থাকতে মনে হয় চাইল না মধুর। তার পকেট থেকে সম্বল মাত্র 10 টাকা। কি হবে, কোথায় যাবে কিছু সে জানে না। রাস্তায় বেরিয়ে হঠাৎ মধুর মনে পড়ে গেল সে তার বাবার কাছে শুনেছে নিত্যমন্দ সাহা নামে বাবার ছোটবেলার এক বন্ধু আছে। তিনি প্রেস ব্রিজের কাছে সন্তোষপুরের লজেন্স চানাচুর বিস্কুটের পাইকারি ব্যবসা করেন। তবে এখন সেই ব্যবসা আছে কিনা মধু জানে না। দুপুর প্রায় শেষ, 2টা নাগাদ ব্রেসব্রিজের কাছে সন্তোষপুর পৌঁছে মধু নিত্যমন্দ সাহেবের খোঁজ করতে থাকেন। করতে করতে কিন্তু এভাবে কিছু একটা লোকের খোঁজ পাওয়া সম্ভব? কোথায় বাড়ি কি বৃত্তান্ত কিছুই জানে না সে। তাছাড়া ওই দুপুরবেলা বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ। যদিও বা 2-1টা খোলা পড়ে, সে মধুকে সন্ধান দিতে পারল না। সেই সকালে মাসির বাড়ি থেকে যা একটু কিছু খেয়ে বেরিয়েছিল, অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় শুধু কালের জল ছাড়া সারা দিন কিছু খাওয়া হলো না মধুর। বেলা যতই পড়ে আসতে লাগলো ততই সংশয় দেখা দিল নিত্যমন্দ সাহা আদৌ বেঁচে আছে কি নেই তাও জানা নেই। তাছাড়া তার সেই পাইকারি ব্যবসা আছে কিনা তাও জানা নেই। বাবার মুখে শোনা সেই কবেকার কথা, যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে তার সামনে বিপদ, তাতে আর কোনো সন্দেহ নেই। সারাটা দিন ঘোরাঘুরির পর অবশেষে সন্ধ্যাবেলা দেখা মিলল সেই নিত্যানন্দ সাহার। দোকানের পেছনে তার বাড়ি। মধু নিত্যবাবুর তার বাবার পরিচয় দিতেই তিনি বড় ছেলে তারেককে দিয়ে মধুকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন। বললেন, এখন কিছু খেয়ে নিয়ে বিশ্রাম নাও, আমি রাতে গিয়ে তোমার সব কথা শুনবো। নিত্যানন্দ বাবু কথা যেন স্বস্তি পেল মধু। নিত্যানন্দ বাবু রাতে ঘরে ফিরে হাত মুখ ধুয়ে খেতে বসে মধুর সমস্ত ঘটনা মন দিয়ে শুনতে লাগলেন। ঠিক আছে, এতে চিন্তা করার কি আছে? একটু একটু লেখাপড়া তো জানো, ব্যাস তাহলেই চলবে। কাল থেকে তুমি কাজে লেগে যাও। প্রথম মাস গেলে কিছু হাত খরচ পাবে।
খোরাকি আর 2 বছরে 2 বেলা নতুন জামা কাপড়। এখন গিয়ে নিশ্চিন্তে ঘুম দাও, কাল সকালবেলা আমার সঙ্গে বেরোবে। আমি তোমাকে কয়েকদিন সঙ্গে করে নিয়ে যাব, সব চিনিয়ে দেব। তারপর থেকে তুমি নিজে এই কাজ করবে। মধু বেশ উৎসাহ নিজের কাজ করতে লাগলো। এইভাবে মাস 6 চলার পর মধু একাই সব মহাজনের কাছে যেতে লাগলো। একদিন তাগাদা বেরিয়ে মধু গেল দৌলতপুর গ্রামে। গৌরীগ্রাম স্টেশনে নেমে আর কয়েক মাইল ভিতরে এক অজপাড়াগায় দৌলতপুর। তখনও সে গ্রামে বিদ্যুৎ আলো আসেনি। গ্রামে এক নাম করা ব্যবসায়ী কপাট মহাজন ভদ্রলোক, তেরাজিরতি ব্যবসার সঙ্গে বাড়িতে মুদিখানা দোকান, অগাধ সম্পত্তির মালিক। গ্রামে তার বেশ নাম ডাক আছে। গ্রামে যানবাহন বলতে কিছুই নেই। অতটা পথ হেঁটে শুধু পর দুপুরবেলা গিয়ে পৌঁছলো কপাট মহাজনের বাড়িতে। মধুকে দেখে মহাজন মেয়ের ছেলের বউ একখানা বাতাস আর 1 গ্লাস জল খেতে দিল। বলল, ঠাকুর বেরিয়েছেন, আপন একটু অপেক্ষা করতে হবে। মহাজন কখন ফিরবে তা কেউ বলতে পারে না। বৈঠকখানার ঘরে অপেক্ষা করতে করতে মধু একসময় ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা। কপাট মহাজন তখন বাড়ি ফেরেনি। আর অপেক্ষা করা সম্ভব নয়। মধু মহাজন বড় ছেলে ডেকে বলল, আজ আমি আসি, এতটা পথ হেঁটে যেতে হবে। এরপর রওনা হলে কলকাতার লাস্ট ট্রেনটাও হয়তোবা আর ধরতে পারবো না। মধু মহাজন বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। ডিসেম্বর মাস প্রায় শেষ। ঠান্ডাটাও বেশ জেঁকিয়ে বসেছে। গরম পোশাকের সঙ্গে তেমন কিছু ছিল না। সারাটা দিন যে মহাজনের জন্য অপেক্ষা করতে হবে সে কথা তো আগে জানা ছিল না। হাত পা যেন ঠান্ডা হয়ে আসছিল। কষ্ট হলো মধু উত্তরসার্যে পথ চলল সেদিন কলকাতা ফিরবার ওই লাস্ট ট্রেনটা ধরবে বলে। ওটা না পেলে তার সেদিন বাড়ি ফেরা হবে না। শুধু তাই নয়, গ্রামে আশেপাশে রাত কাটাবার মতো কোনো হোটেল বা রেস্তোরাঁ নেই সেখানে। অমাবস্যার রাত, চারদিকে ঘনকালো অন্ধকার, গাছে গাছে 2-1টা জোনাকির আলো। এত অন্ধকারে মধু নিজেকেই নিজে দেখতে পারছিল না। তবু প্রাণ বয়সে ছুটে চলছে মৌরিগ্রাম স্টেশনের দিকে। চারদিকে জনমানবের কোনো চিহ্ন নেই, শুধু ঝিঝির ডাক আর কোথা থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। অন্ধকারে একা থাকতে ভয় পায়। একেবারে হচ্ছিল না মধুর তা নয়, তবু নিরুপায়। যেই হোক তাকে স্টেশনে পৌঁছতেই হবে। শীতের রাত, তার আবার অন্ধকার, পথ যে শেষ হতে চায় না। হঠাৎ মধুর চোখে পড়লো দূরে একটি মিটমিটে আলো, যেন এদিকে আসছে। মধু মনে হয় একটু সাহস হলো। আলো হাতে নিশ্চয়ই কোনো মানুষ এই গ্রামের পথ ধরে এগিয়ে যাবে। কিছুদের গেলে শ্মশানতলির মাঠ, তবুও আরও জোরে হাঁটতে হবে। শ্মশানতলির মাঠের পাশে বারজার গাছ, ছমছম করা পরিবেশ। মধু সেখানে আসতে দেখে হলো মহাজনের সঙ্গে। স্বয়ং কপাট মহাজনে ঘোরের গড়িতে চেপে ফিরছে। মধুকে এই অসময়ে এখানে দেখে মহাজন একটু আশ্চর্য হলেন বটে, তবুও বললেন, আরে মধুবাবু যে, আসুন আসুন, আমার গরুর গাড়িতে উঠুন। তা এখন রাত্রি আপনি এখানে কেন? মধু বলল, সেই দুপুর থেকে আপনার জন্য অপেক্ষা করে বাড়ি ফিরছিলাম। মধুর কথায় মহাজন গাড়োয়ান হুকুম করলেন স্টেশনের দিকে গাড়ি ঘোরাতে। তারপর মধুর দিকে ফিরে বললেন, কিন্তু রাত তো অনেক হলো, আজ আর মনে হয় আপনার বাড়ি ফেরা হবে না। কিছুক্ষণ আগেই আমি এই পথে এলাম, তখন কলকাতার দিকের একটা ট্রেন গেল। তবুও চলুন দেখি। মধু মহাজন কপাট মহাজন লোক ভালো নয়, তবু এই অসময়ে মহাজনকে পেয়ে ধরে যেন প্রাণ ফিরে পেল সে। যেতে যেতে অনেক কথাই হলো দুজনের মধ্যে, ব্যবসা থেকে শুরু করে ব্যক্তিগত। মহাজন এক সময় নিজে থেকেই মধুকে শুধালেন, আমার কাছে আপনার মোট কত টাকা পাওনা বাকি আপনার মনে আছে? মধু বলল, সব মিলে 6,000 হবে। মহাজন বলল, দেখি টাকাটা আপনাকে এখনই দিয়ে দিতে পারি কিনা। আসলে আমার ছেলেগুলো তো ভালো নয়, তাই ওদের আমি বিশ্বাস হয় না। মধুর টাকা মিটিয়ে দিয়ে মহাজন বললেন, পরে মিলিয়ে দেখে নেবেন। মহাজনের কাণ্ড দেখে মধু বেশ অবাক লাগলো। হঠাৎ কি হলো মহাজনের? যে লোকটা সুদখোর বন্দুকির ব্যবসা করে, যার হাতে দিয়ে সহজেই জলটুকু গলে না, সে কিনা কোনো হিসাবপত্র ছাড়াই পাওনা টাকাগুলো সব মিটিয়ে দিল। মনে সংশয় থাকলেও মধু কিন্তু খুশি হলেন। যাক, পুরো টাকাটাই নিত্যানন্দ সাহেবের হাতে দিতে পারলে তার চাকরিটা একেবারে পাকা। একটা দুটো নয়, একেবারে 6,000 টাকা। স্টেশনে পৌঁছে মধু টিকতে গেল না। স্টেশনে পৌঁছে মধু টিকিট কাটতে গেলে স্টেশন মাস্টার বললেন, আজ রাতে কলকাতায় ফেরার আর কোনো গাড়ি নেই, লাস্ট ট্রেন অনেকক্ষণ আগে চলে গেছে।
কোনো গাড়ি নেই, লাস্ট ট্রেন অনেক আগে চলে গেছে, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাড় হিম করা শীতের মধু কি করবে বুঝতে পারছে না। প্রথম ডাবল স্টেশনে বসেই রাতটা কাটিয়ে দেবে, কিন্তু সঙ্গে এতগুলো টাকা যে আছে অজ্ঞত সে বাইরের বেরিয়ে দেখতে গেল মহাজন বাবু আছে কিনা। যদিও চলে না গিয়ে থাকে তাহলে রাতটা তার আশ্রয়ে থাকবে, তাছাড়া উপায় কি। স্টেশনের বাইরে এসে মধু দেখলো বট গাছের নিচে কপাট মহাজন যেন তার জন্যই অপেক্ষা করছে। মধু ফিরে আসতে মহাজন বললেন, আজ আর আপনার বাড়ি ফেরা হলো না, অনেক রাত হয়েছে, আমার আজ বাড়ি ফেরা হবে না, অতটা রাস্তা, আর তাছাড়া আপনাকে এই অবস্থায় একা ফেলে যাবই বা কী করে। বাকি রাতটা এখানেই কাছে পেটে কোথাও কাটিয়ে দিতে, কাল সকালে আপনি একদিকে আর আমি অন্যদিকে। মধু বলল, তা না হয় হলো, কিন্তু এই ঠান্ডায় এত রাতে এখন কোথায় যাবেন? মহাজন বলেন, চলুন না, চিন্তা কিসের, আমি তো আছি আপনার সঙ্গে। খানিক দূরে গেলেই সামনে একটা পুলিশের চৌকি পড়বে, কোথাও না কোথাও ব্যবস্থা হবে ওখানে রাতটা কাটিয়ে দেওয়ার। মহাজনবাবু এত উপকার গোটা মধুর ভালো লাগলো না, কিন্তু সে নিরুপায়। মহাজন মধুকে এত বললেন, দেখবেন মানুষের মন কিছুই বলা যায় না, তার উপরে আপনি আবার বিপদে পড়েছেন, পুলিশকেও যেন সব কথা বলতে যাবেন না। তার কথা শুনে মধুর ভয় হলো, ভাবলো রাতটা তো এই লোকটার সঙ্গেই কাটাতে হবে, আমাকে মেরে টাকাগুলো আবার নিয়ে নেবে না তো, হাতিয়ে নেবার মতলব আসছে না তো। মধু টাকাগুলো সাবধানে ভিতরের পকেটে ঢুকিয়ে নিল। সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, এমনিতে শরীর আর সইছে না, তার উপর ঠান্ডাতে যেন হাত পা জমে যাচ্ছে মধুর। জীবাণু এসেছে, কিন্তু বয়সে ঘুমাতে পারছিল না। গোরের গাড়ির নিচে মিটমিট হ্যারিকেনের আলোয় মহাজন ভালোভাবে দেখা যাচ্ছে না। মধু মহাজনকে জিজ্ঞাসা করলো, পুলিশ চৌকি আর কত দূর? মহাজন বললেন, এই তো প্রায় এসে গেছি। মধু ফের প্রশ্ন করলো, এত রাতে পুলিশ চৌকিতে আশ্রয় দেবে তো? আপনারা তারা চেনেন? মধু প্রশ্ন শুনে মহাজন বাবু হেসে বললেন, চেনে মানে? বিলক্ষণ চেনে। পুলিশের চৌকির কাছাকাছি এসে মহাজন দূর থেকে মধুকে চৌকিটা দেখিয়ে দিয়ে বললেন, আপনি ভিতরে যান, আমি একটু পরে আসছি। মধু আটকে ওঠে, সে কি, আপনি চললেন কোথায়? মহাজন বললেন, আরে কোনো ভয় নেই, ভিতরে গিয়ে আপনি আমার নাম বলবেন তাহলেই হবে, আমি এক্ষুনি আসছি। অগত্য মধু এই পুলিশ চৌকির ভিতরে গেল। মধুকে এত রাতে দেখে পুলিশ চৌকির লোকেরা আশ্চর্য হয়ে গেল। তারা জিজ্ঞাসা করলো, আপনি এত রাতে এখানে একা একা এলেন কিভাবে? কে আপনি? মধু বলল, আমার নাম মধুসূদন সামন্ত, আমার বাড়ি কলকাতায়, আমি ব্যবসা করি। আপনারা এই দৌলতপুর গ্রামের নাম করা ব্যবসায়ী কপাট মহাজনের কাছে তাগাদা এসে ওনার সাথে দেখা না পেয়ে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপর বাড়ি ফিরবো বলে বেরিয়ে স্টেশনে পৌঁছে শুনি কলকাতা ট্রেন চলে গেছে, তাই অপেক্ষা শেষ হলো। তবুও কপাল ভালো যে এই শ্মশানতলির মাঠের ওখানে মহাজন বাবুর সঙ্গে দেখা হয়েছিল, তা না হলে এই অপরিচিত গ্রামে শীতে কি দুর্গতি হতো কে জানে। উনি তো আমাকে সঙ্গে করে আপনাদের এখানে নিয়ে এলেন, আমার জন্য ওনার জন্য আজ বাড়ি ফিরল না। পুলিশ মধুকে জিজ্ঞাসা করলো, উনি এখন কোথায়? মধু বললেন, আমাকে ভিতরে পাঠিয়ে দিয়ে বললেন, আপনি যান, আমি একটু পরে আসছি, বাইরে কোথাও আছেন বোধ হয়। পুলিশগুলো ফের বললেন, আপনি কি ঠিক বলছেন? আপনি ওনাকে দেখতে পারবেন? মধু একবার একটু কর্কশভাবে বলে উঠল, আশ্চর্য তো, আপনার দিকে আমার কথা বিশ্বাস হচ্ছে না, আপনারা আমার সঙ্গে চলুন, দেখিয়ে দিচ্ছি। ওনার গরুর গাড়িতে চেপে ওনার সঙ্গে কথা বলতে বলতে এই পথে এসেছি আমি, সেই সব কি তাহলে মিথ্যে বলছি? মধুর কথা শুনে পুলিশ সন্দেহ হলো, এই ভদ্রলোক যা বলছে তা যদি সত্যি হয় তাহলে উনি নিজেই ভূত না তো? মধু আবার বলল, কি হলো, আসুন আমার সঙ্গে। এরপর 2-3 জন পুলিশ একটা জোরালো টর্চ লাইট নিয়ে মধুর কথা সত্য কিনা দেখার জন্য বাইরে এলো তার সঙ্গে। বাইরে যত দূর চোখ যায় কোথাও কিছু দেখতে পেল না। মধু অবাক হয়ে বলল, মহাজনবাবু আমাকে ভিতরে পাঠিয়ে দিয়ে নিমিষের মধ্যে উধাও হয়ে গেল, এ তো দেখছি অবাক কাণ্ড। পুলিশ জানতে চাইলো, আপনি কপাট মহাজন ঠিক চেনেন তো? মধু বলল, কি যে বলেন, চিনবো না? এতদিন ধরে ওনার সঙ্গে ব্যবসা করে আসছি, আর ওনাকে চিনবো না? এবার আর মধুর কথার কোনো উত্তর না দিয়ে তাকে ভিতরে ডেকে নিয়ে বলল পুলিশগুলো। মধু ভাবলো হয়তো
একবার তাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দেবে। কিন্তু গিয়ে মধু যা দেখলো তা অবিশ্বাস্য। পুলিশ তাকে সাদা কাপড়ে ঢাকা একটা ডেড বডির কাছে নিয়ে গিয়ে মধুর কাপড়টা সরিয়ে বলল, দেখুন তো একে চিনেন কিনা। মধু কপাট মহাজনের মুখটা দেখেই ভয়ে আটকে উঠল। কাঁপতে কাঁপতে সে প্রশ্ন করলো, তাহলে এতক্ষণ যার সঙ্গে এসেছি সেই লোকটা কে, আর কেই বা আমাকে এখানে পৌঁছে দিয়ে গেল। পুলিশের ব্যাপারটা গোলেমালে লাগছিল, তবুও তার মধুকে বলল, এই ভদ্রলোকই আপনার কলকাতা যাবার লাস্ট ট্রেনে কাটা পড়েছেন। নিমেষেই চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল মধুর। জ্ঞান হারাবার শেষ মুহূর্তে তার মনে হলো কানের কাছে কে বলছে, আপনি যান, আমি এক্ষুনি আসছি।